নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। রাকেশ পালের এপিএসসি দুর্নীতি নিয়ে বিধানসভায় পুরো প্রক্রিয়াটি উপস্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে দক্ষিণ হাইলাকান্দিতে আহত 4, তীব্র চাঞ্চল্য। আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থানে অনিয়ম, শিক্ষাগত মান তথা NIRF র্যাঙ্কিংয়ে অবনতির বিরুদ্ধে সরব ইয়াসি। ওড়িশার এক যুবকের পায়ে হেঁটে দেশ ভ্রমণ, বিহার ও উত্তরপ্রদেশ ভ্রমণ করে শিলচরে পৌঁছেছেন যুবক। বৃহত্তর তোপখানায় বেহাল সড়কের জন্য যাতায়াতের চরম দুর্ভোগ, স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। এবারে সংবাদ বিস্তারিত। গুয়াহাটির কারাগারে বন্দী রাকেশ পাল কিভাবে ধাপে ধাপে এপিএসসি দুর্নীতি করেছিলেন তার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার বিধানসভা অধিবেশনে পুরো প্রক্রিয়াটি উপস্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সবিশেষ তুলে ধরেন। রাকেশ পালে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় তৰুণ গগৈ ডাঙৰীয়াক লগ কৰে আৰু 6/9/2008 তাৰিখে তেওঁ এপ্লিকেশ্যন দিয়ে যে মোক লোকসেৱা আয়োগৰ মেম্বাৰ হিচাপে মোক নিযুক্তি দিয়ক। আজি মোক যদি কোনোবাই লগ কৰি কয় যে মোক লোকসেৱা আয়োগৰ নিযুক্তি দিয়ক, কাগজখন হাতত লৈ মই তাক ক্লোজ কৰিব লাগিব। কোনো কোৱালিফিকেশ্যন চোৱা নাই, তেওঁৰ বেকগ্ৰাউণ্ড চোৱা নাই, আৰু তেওঁ এপ্লিকেশ্যনখনত লিখি দিলে যে I am a senior advocate of Guwahati High। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াই কাগজখনৰ ওপৰত লিখি দিলে মে বি কনচিডাৰ। দিছ ইজ বৰ্ন আউট অফ ৰেকৰ্ডছ, যিখিনি নেকি কমিশ্যনে ৰেকৰ্ডৰ কাগজত বিচাৰি পাইছে। ইয়াৰ পিছত এই যিটো নিযুক্তি তেখেতক লিখি দিয়াৰ পিছত সেই কাগজখন ইমিডিয়েটলি ফাইলত প্ৰচেছ হৈ আহে আৰু তৎপৰতাৰে মে বি কনচিডাৰ্ড বুলি লিখা চিঠিখনৰ ওপৰতেই আমাৰ আপোনালোকে যদি লক্ষ্য কৰে যে 6/9/2008 ৰাকেশ পালে এপ্লিকেশ্যন দিছে and 30/9/2008 in a gap of 24 days ফাইল তলৰ পৰাও আহিলে, মুখ্যমন্ত্ৰী তাতো গ'ল, ফাইল গভৰ্ণৰ তাতো গ'ল, আৰু তেওঁৰ এপইণ্টমেণ্ট লেটাৰ 39/2008 ওলাই গ'ল। 6 তাৰিখে মই আবেদন কৰিলো মোক নিযুক্তি দিয়ক, মই মে বি কনচিডাৰ্ড লিখিলো, ততাতৈয়াকৈ সেই নিযুক্তি প্ৰচেছ হ'ল আৰু মানুহজনৰ নিযুক্তি হৈ গ'ল। ৰাকেশ পালে আবেদন কৰিলে, তৰুণ গগৈ ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্বত আছিল, তেখেতে লিখি দিলে, নিযুক্তি হ'ল। 5 বছৰ লোকসেৱা আয়োগ চলিলে, 8ৰ পৰা 5 বছৰ ধুনীয়াকৈ চলিলে। এইবাৰ তৰুণ গগৈ ডাঙৰীয়াই নিজে এটা নোট লিখিলে মুখ্য সচিবলৈকে যে চেয়াৰমেন পদটো খালী আছে আৰু আপোনালোকে ইমিডিয়েটলি ৰাকেশ পালক চেয়াৰমেন হিচাপে নিযুক্তি দিয়ক। 5/12/2013 তাৰিখে তেখেতৰ নিযুক্তি হ'ল। তাৰপিছত 8/9/2014 তাৰিখে আকৌ এখন চৰকাৰে নটিফিকেশ্যন উলিয়াই দিলে যে ৰাকেশ পালৰ কাৰণে কোনো সুকীয়াকৈ কণ্ডিশ্যন, ছাৰ্ভিচ কণ্ডিশ্যন নহ'ব, তেওঁ another 5 years লাভ কৰিব। লুক এট দ্য মেনিপুলেশ্যন। প্ৰথম তেওঁক নিযুক্তি দিয়া হ'ল এজ এ ছিনিয়ৰ এডভোকেট, কিন্তু তেওঁ আচলতে সিদিনাখন ছিনিয়ৰ এডভোকেট নাছিলেই। তেওঁ 30/9/2008 ফাৰ্ষ্ট নিযুক্তি পালে। ছেকেণ্ড নিযুক্তি দিবৰ কাৰণে 18/10/2013 ফাইল দিয়া গ'ল। তাৰপিছত 18/11 মুখ্য সচিবে আপত্তি কৰিলে যে তেওঁ 5 বছৰৰ কাৰণে হ'ব নোৱাৰে, তেওঁৰ কণ্ডিশ্যন বেলেগ কৰি দিব লাগিব। প্ৰথম অৱস্থাত মুখ্যমন্ত্ৰীয়ে মানি ল'লে যে তেওঁৰ কণ্ডিশ্যন সুকীয়াকৈ দিম, এতিয়া খালি চেয়াৰমেন কৰি দিয়ক।
এখেতক চেয়াৰমেন কৰি দিয়া গ'ল আৰু সাবসিকুৱেন্টলি 8/9/2014 চনত তেওঁ নিযুক্তিত থকা গোটেই কণ্ডিশ্যনখিনি বা যি কণ্ডিশ্যন প্ৰেছক্ৰাইব কৰিব লাগিছিল একো প্ৰেছক্ৰাইব নকৰি সিম্পলি কৈ দিলে যে তেওঁ 5 বছৰ অথবা 62 বছৰ তাৰমানে টোটেল টেনিউৰ হি গট 10 ইয়াৰ্ছ এইটোৱে আটাইতকৈ কেলেংকাৰী কোনে কৰিছিল ক'ত গৈছিলে ইমানটো যোৱাৰ আগতে সোমবার ধলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মোড়া ও জামিরা বাজারের মধ্যবর্তী স্থানে একটি বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জামিরা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত 4 জনকে উদ্ধার করে জামিরা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয়। এ ঘটনায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনগণ পুলিশকে আহ্বান জানান। কয়জন আসলে মানুষ আপনারাও জানান আসলে দুজন আসলে আসাম বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থানে অনিয়ম, শিক্ষাগত মান তথা NIRF র্যাঙ্কিংয়ে অবনতি এবং নানান অনিয়ম ও অবৈধভাবে নিযুক্তির বিরুদ্ধে সরব ইউথস এগেইনস্ট সোশিয়াল ইভিলস ইয়াশি। সোমবার শিলচরের ইটখলার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ইয়াশির কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অনিয়ম ও শিক্ষাগত মানের অবনতি ইত্যাদি সুরাহার দাবিতে গত 7 জানুয়ারি উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছিল। কিন্তু আশ্চর্য যে প্রায় 2 মাস অতিক্রম হতে চলেছে, স্মারকপত্রের দাবি অনুযায়ী কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা গত 7 জানুয়ারি ইয়াশির পক্ষ থেকে আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছিলাম। যদিও আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেদিন হয়তো বেশি ব্যস্ত ছিলেন। আমরা 3-4 ঘন্টা অপেক্ষা করে আমরা ওনার ব্যক্তিগত সচিবকে মেমোরান্ডাম দিয়ে এসেছি, রিসিপ্ট দিয়ে এসেছিলাম। আমরা 7/1 থেকে আজকে প্রায় 3 মার্চ, প্রায় 2 মাস আমরা অপেক্ষা করেছি। এর মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করেছি বিডির সাথে যোগাযোগ করতে, আমরা কোনো সময় পাইনি। আমরা আশ্চর্য হয়েছি যে কিছু সিরিয়াস ব্যাপার নিয়ে আমরা ভিসির কাছে পৌঁছেছিলাম, যে বরাক উপত্যকার রেসপন্সিবল নাগরিক বা সংগঠন হিসাবে আমাদের কিছু কোয়েরি ছিল বিশ্ববিদ্যালয় নিয়ে। যে বিশ্ববিদ্যালয় আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের বরাকের স্বপ্ন, বরাকের নাগরিকরা ঝাঁপিয়ে পড়েছিলেন, রক্ত ঝরিয়েছিলেন, ঘাম ঝরিয়েছিলেন এবং লম্বা দীর্ঘ একটা আন্দোলনের পরে আমরা একটা ফসল পেয়েছিলাম, যা আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। তো আজকে আমরা দেখলাম লাস্ট 10 বছরের যে র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিংটা NIRF প্লাস ন্যাকের যে র্যাঙ্কিং, এটা হচ্ছে 2016-তে ছিল 77, 17-তে 92, 18-তে 87, 19-এ 97, 2020-এ আমরা 100 গন্ডি পেরিয়ে গিয়েছিলাম, 21-এ একটু রিভাইভ হয়ে 93 হয়েছিল, 22-23-এ আমরা আবার 100 গন্ডি পেরিয়ে গেছি এবং বর্তমানে 2024-25-এ আমরা 120 গন্ডি পেরিয়ে গেছি। আমাদের কথা হচ্ছে যে আমরা স্বপ্ন দেখি যখন র্যাঙ্কিংটা ডিক্লেয়ার হয়, ন্যাক বা NIRF যখন করে, যে আমরা কোথায় দাঁড়াবো, আমরা টপ 10-এ কবে আসবো, 10-এর নিচে আমরা কবে আসবো। আমাদের হচ্ছে কি আমরা 90 থেকে 92, 95, 97, 100, 120 যাচ্ছি। এই যে ডিটেরিয়েশন হচ্ছে, কেন হচ্ছে এটা? বরাক উপত্যকাবাসী হিসাবে আমাদের গুরু দায়িত্ব। আমরা সেই জন্য আমরা ভিসির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম এবং সাথে আমাদের কিছু অভিযোগ ছিল। যে অভিযোগটা হচ্ছে যে রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছে
এন্ট্রান্স হয়েছে পিএইচডির জন্য। আমরা জানতে পারলাম যে একজন সেই পিএইচডি ক্লিয়ার করতে পারেননি, সেই পিএইচডি ক্লিয়ার করতে পারেননি, কিন্তু ভিসির কোটাতে উনি ফেল করার পরে ওনাকে পিএইচডিতে অ্যাডমিশন দেওয়া হয়েছে। জানতে পারলাম উনি নাকি ইউনিভার্সিটির কর্মরত আছেন এবং ভিসির সাথে ভালো সম্পর্ক আছে। আমার কথা হচ্ছে যারা যোগ্য আছে ওরা পাও, আমরা স্বাগত জানাবো, কারণ সেখানে অনেক ওয়েটিং লিস্ট ছিল। যদি উনি ক্লিয়ার করতে পারেননি তাহলে ওনাদের প্রয়োজন ছিল ওয়েটিং লিস্ট থেকে কেটে নেওয়া। আজকে ওয়েটিং লিস্টকে বঞ্চিত করে শুধু সম্পর্ককে টিকিয়ে রাখতে, ভালোবাসাকে টিকিয়ে রাখতে ভিসি যদি কোটায় একজন ক্লিয়ার যিনি করেননি পিএইচডি এন্ট্রান্স ওনাকে দেওয়া হয়েছে, আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এটা ইউজিসি নর্মসকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। সাথে আমরা আরেকটা অভিযোগ করেছি যে বর্তমান যিনি রেজিস্ট্রার আছেন ওনাকে যখন ডেপুটি রেজিস্ট্রার থেকে রেজিস্ট্রার প্রমোশন দেওয়া হয়েছিল, ওনার এগেনস্টে অনেক ভিজিলেন্স কেস আছে সেন্ট্রালের। সেই ভিজিলেন্স কেস থাকা সত্ত্বেও ওনাকে প্রমোট করা হয়েছে এবং আমরা জানি অ্যাজ পার ইউজিসি নর্মস যিনি রেজিস্ট্রার হবে ওনার নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট প্রয়োজন, ওনার কিন্তু বর্তমানে নেই। তাহলে এই গাইডলাইন যে ইউজিসি তৈরি করছে বা ইউনিভার্সিটির জন্য গাইডলাইন বানানো হচ্ছে, এটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি ভিসি নিজের সাম্রাজ্য চালাচ্ছেন তাহলে এখানে আমরা হতভাগ্য হয়েছি, আমরা আশ্চর্য হয়েছি, আমরা নিন্দা জানাচ্ছি। সেই সব কিছু কথা ছিল, খুব সিরিয়াস মুদ্রা ছিল, যার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু আমরা সাক্ষাৎ করতে পারিনি। 2 মাস অপেক্ষার পরে আজকে আমরা বরাকবাসীর কাছে আমাদের কথাগুলো তুলে ধরছি। আমরা এইসব ব্যাপার নিয়ে আগামী মার্চের শেষ দিকে বা এপ্রিলের প্রথম দিকে আমরা এমএচআরডি মন্ত্রণালয় দিল্লির যোগাযোগ করব, দেখা করব, সাক্ষাৎ করব এবং আমরা আমাদের মেমোরেন্ডামটা তুলে ধরবো। সাথে আমরা আসামের রাজ্যপাল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে। ওড়িশার এক যুবক পায়ে হেঁটে দেশ ভ্রমণ করছেন। সকল ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার লক্ষ্যে ওড়িশার এক যুবক দেশ জুড়ে পদযাত্রা করেছেন। তিনি ওড়িশা থেকে বিহার এবং উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলা ভ্রমণ করে সোমবার অসমের শিলচরে পৌঁছেছেন যুবক সদাশিব সাঁই। সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে সদাশিব সাঁই বলেন, তিনি গত 2 মাস ধরে দেশের বিভিন্ন রাজ্যে পায়ে হেঁটে ভ্রমণ করছেন। কেউ যদি তাকে সাহায্য করে তাহলে তিনি তা গ্রহণ করেন এবং যাত্রা শুরু করেন। क्या नाम है? मेरा नाम सदाशिवा स्वाई, मैं उड़ीसा से हूँ और मैं ट्रैवलिंग स्टार्ट करा था जनवरी 1 से। जनवरी 1 से होके मैं जनवरी 20 तक जाके कुंभ में पहुँचा था। तो उसके बाद वहाँ से फिर से बिहार होके असम होके फिर अभी मिजोरम तक पहुँचा हूँ आज की डेट में। पैदल यात्रा करता हूँ और मुझे कहीं पे भी कोई मदद दे दिए तो लिफ्ट में तो मैं आ जाता हूँ, क्योंकि मैं अपने आप से कोई भी नहीं मांगता। तो और कोई मदद कर दे तो खाने पीने में मेरे को कोई डोनेट भी करते हैं लोग कि ये ले लो, पानी ले लो, थोड़ा बिस्किट भी ले लो, तो मदद भी करते हैं। अभी यहाँ से भी मैं नागालैंड भी जाऊँगा, फिर वहाँ से अरुणाचल प्रदेश, फिर वहाँ से होके फिर नेपाल होके जाऊँगा, फिर जम्मू कश्मीर, देन कन्याकुमारी। यही मेरा प्लान है। तो लगभग मैं 2 महीने से घूम रहा हूँ, 2 महीने से तो ज़्यादा हो गया, अभी और 6 महीने का प्लान है मुझे। विजन ये है कि मैं उड़ीसा में अपना ऑल इंडिया में जो भी लोकल लैंग्वेज का कल्चर है वहाँ दिखाना चाहता हूँ वीडियो के माध्यम से। पूरा जो भी लोकल लैंग्वेज में तो है ही नहीं, तो जो भी है पर हिंदी में है। तो मैं यहाँ से उड़ीसा जो उड़िया लैंग्वेज है लोकल, वो उड़िया लैंग्वेज में वीडियो बनाता हूँ कि अरुणाचल प्रदेश में क्या देखने को मिलता है, अपना कल्चर क्या है, कौन सा प्रजाति रहते हैं, या फिर असम में क्या रहते हैं, तो कुंभ में क्या हुआ, फिर छत्तीसगढ़ में वहाँ पर कल्चर, फिर वहाँ पर दिखाते हुए पूरा ऑल इंडिया में का कल्चर दिखाऊंगा मैं अपना उड़ीसा में। हाँ, जो मैंने हमारे भारत में जो एकता है वो कैसे बजाय रखना चाहिए वो भी दिखाना चाहता हूँ। जैसे कि आजकल हो रहा साउथ में, आंध्रा में कि तेलंगाना में, आंध्रा में तो नहीं, वहाँ पे अभी जो तमिलनाडु में, कर्नाटक में जो हो रहा कि हिंदी को साइड में फेंक के वो अपना लैंग्वेज प्रमोट करे, वो भी अच्छी बात है। फिर भी हिंदी हमारा राष्ट्रभाषा है, उसको भी प्रमोट करने चाहिए। वैसा हमारा उड़ीसा में नहीं होता। हमारा उड़ीसा में हम सारी लैंग्वेज को हम अपना रेस्पेक्ट देते हैं, उसको हम मतलब जो जहाँ पे रहनी चाहिए उस लैंग्वेज को हम अपना ही मानते हैं,
वो चीज़ मैं यहाँ आके दिखाना चाहता हूँ कि ये भी हमारा लैंग्वेज है, आसामीज, कि मिजोरम भी हमारा लैंग्वेज है, नागालैंड भी हमारा लैंग्वेज है। वो पूरा भारत में जितने भी लैंग्वेज है वो हमारे ही लैंग्वेज है, और हम एक ही है। हम कोई दूसरे से नहीं आए कि आप कोई दूसरे से नहीं आए कि हम किसी को क्रिटिसाइज भी नहीं कर रहे कि तुम, यहाँ पे बहुत सारे लोग आते हैं कि यहाँ पे तुम चाइनीज से आए हो, ऐसे बोलते हैं ना नागालैंड और मिजोरम से। मगर मैं, हमारा उड़ीसा में वैसा नहीं होता। ऐसा मैं अपना वीडियो के माध्यम से अपने उड़ीसा में प्रमोट करता हूँ। বর্ষার মৌসুমে বৃহত্তর তোপখানায় বেহাল সড়কের জন্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। রেলপথের নিচ দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবি নিয়ে স্থানীয় মন্ত্রী, বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন এলাকাবাসী। উল্লেখ্য, শিলচর কালাইন রোডের তোপখানা পয়েন্ট থেকে শিলচর আইএসবিটি পর্যন্ত মাত্র 3.1 কিলোমিটার রাস্তার উপরে একটি রেলপথ রয়েছে। এই রেলপথের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এজন্য এই এলাকার লোকজন শিববাড়ি রোড হয়ে প্রায় 6.5 কিলোমিটার ঘুরে আইএসবিটিতে যেতে হয়। তাই তাদের দাবি যে তোপখানা এলাকার রেলপথের নিচ দিয়ে চলাচলের উপযোগী একটি ভূগর্ভস্থ সেতু আরইউবি নির্মাণ করে দিলে কালাইন, রানীঘাট, বালিঘাট, রাজনগর, মজুমদার বাজার ও তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণ খুবই উপকৃত হবেন। আজকে আমরা যে জায়গা তুবাত, এটা হইল গিয়া তুপখানা বর্তমান শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডর একটা রেলওয়ে ক্রসিং আছে। আগে তুপখানা পার্ট 1 হিদিক আসলো আর পার্ট 2 হিদিক আসলো, কিন্তু আজকে যেহেতু একটা ওয়ার্ড, আমরা যে জায়গা তুবাত এই জায়গার থেকে শিলচর আইএসবিটি হইল গিয়া মাত্র 3.1 কিলোমিটার। কিন্তু আমরা যদি এনডি কলোনি হইয়া ঘুরিয়ে যাই তো নিয়ার অ্যাবাউট 3.5 কিলোমিটার বেশি হরিয়া আমরা ঘুরতে হয়। বর্তমান শিববাড়ি এলিভেটর ব্রিজের অবস্থা যেটা আমরা শুনি, আর যে এই ব্রিজটার 36 মিটার যাওয়ার পরেও এটার নিচে শক্ত মাটি বা বালু পাইছে না। এর লাগিয়া আপনার তারা বারবার নিচে যাইতো, স্যার শক্ত মাটি ফান না, বালু ফান না। এর লাগে এই কাজ কতটুকু হইব আমরা এক বড় দুশ্চিন্তার মাঝে আছি। বর্তমানে শিলচর খালাইন রোডর, খালাইন তাকিন লইয়া একবারে গুমরা জলালপুর তাকিন লইয়া মনে করেন রানীঘাট, বরযাত্রাপুর, কুমারপাড়া, নির্জয়নগর, তুফখানা, এই এলাকার মানুষ যে আমরা 2 দিন পরে যখন বরাকর জলস্তর বাড়িব তখন আমরা কীরকম বাড়িয়ে যাইমু, আমরা বিরাট দুশ্চিন্তার মাঝে আছি। আমরা বাচ্চারার বিশেষ করে দুধ, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য, ডাইল, চাল, আটা, তেল লাগে আমরা যে কিলা খাইমু, আমরা বহুত বড় একটা দুশ্চিন্তার মাঝে আছি। তাই আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয়, সংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে হইয়ার যে আমরা এই জায়গাটার মাঝে, যে জায়গাটা আমরা এখন দাঁড়াই আছি, ওটা একটা আরইউবি করিয়া দেওয়ার লাগে, রোড আন্ডার ব্রিজ করে দিলে এলে তে মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম পারমু। আর শিলচর তথা আইএসবিটি বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লইয়া যেতে পারমু। এই আরইউবি বেশ বড় লাগে না, আমরা মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা করে দিলে এলে আমরা এদন অঞ্চলের মানুষের গণদাবি আমরা আপনার কাছে রিকোয়েস্ট করি হইয়ার এটা করে দেওয়ার লাগেন। ধন্যবাদ। সোনাবাড়ীঘাট দ্বিতীয় খণ্ডে পারিবারিক বিবাদের জেরে দলবদ্ধ আক্রমণ, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। দেখুন বিস্তারিত। ঘটনাটি ঘটেছে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহকর্তা মুক্তার আহমেদ লস্কর জানান, প্রতিবেশী সাদিক আহমেদ লস্করের পরিবারের লোকেদের সাথে তার বাড়ির জমি নিয়ে বিবাদ চলছে। শনিবার তিনি বাড়ির কাজের জন্য কিছু পাথর ও বালু আনলে সাদিক আহমেদ লস্কর সহ তার ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা লাঠি বলম নিয়ে বাড়িতে এসে তাকে মারপিট শুরু করেন। তাকে বাঁচাতে গেলে স্ত্রী অফরোজা তাহেরা মজুমদারকেও ব্যাপক মারধর করা হয়। হামলাকারীদের আক্রমণ থেকে রেহাই পাননি তার বৃদ্ধ মা সাবুতুন নেসা লস্কর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে, স্ত্রীর হাতেও ভেঙেছে বলে জানান মুক্তার হোসেন।
দুষ্কৃতীরা দুটি সিসিটিভি ভেঙে দেয়, এছাড়া দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লুটপাট চালায় বলে জানান মুক্তার হোসেন। এই ঘটনায় সাদিক আহমেদ লস্কর, সাজাদ আহমেদ লস্কর, জাহাঙ্গীর আহমেদ লস্কর, শামীম আহমেদ লস্কর, মনোয়ার আমের লস্কর সহ আরো 3 জন মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা তাতেও তার পরিবারকে মারার হুমকি দিচ্ছে বলে জানান। এ নিয়ে সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমার প্রতিবেশী, আমার ও সাইটের বাড়ির মানুষ, আমার কালকে 12:30 থেকে 1টার সময় আমার খুব মারধর করছে। আমার এখানে ফুলা দেখলাম, এখানে বিলাইল, এখানে আস্থা শরীরে মোটামুটি আছে। আপনার পেকিশনের ফটো দেখলে বুঝবে আমার ওয়াইফের হাত ভাঙিছে, আমার মারেও অনেক মারধর করছেন, যা সিসিটিভি পুরা রেকর্ডিং হয়েছে। সব সময় আমারে হুমকি দিব, জাহাঙ্গীর কইবার একবার কইব তোরা শূন্য তোরাই মই ড্রাইভার আউলিয়ার থাকে, সব সময় আমার কইব যে তোরা শূন্য তোরাই মো, তুমি বুঝতে পাইতে না কোনবা উড়িবে গাড়ি দৌড়াই মো তোরে। আমার কেস দিবার কথা আরো ভয় দেখায় যে কেস দিস না, কেস দিতে নি দেশ তোরে ফটো শূন্য তোরাই বুঝতে পাইতে না কিলা মারবে। এখন অবশ্যই আমি কালকে যখন মাইরে খাইলাম আমার সিসিটিভি সব কিছু রেকর্ডিং হয়েছে না, তবে ভাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন ততক্ষণ আইসি, কিন্তু সিসিটিভি ভাঙ্গিয়ে গিয়া লাস্টে লইয়াও গেছেন গিয়া। সিসিটিভি ভাঙ্গিয়ে ঘরের দরজা ভাঙ্গিছেন, আপনার দেখবা ঘরের দরজা প্রথমে ইয়া কয়েকটা বাড়ি মারেন, পিছন থেকে দরজা ভাঙ্গিছে। আমি ভিডিওতে এগুলা দেখাইমো সবকিছু, ঘরের দরজা জানালা সবকিছু ভাঙ্গিয়ে ঘরে ঢুকিছেন, ঢুকে টাকা পয়সা যেত মারপিট করে সবকিছু লইয়া গেছেন, শোনা যেত সবকিছু। তারপরে এগুলো নেওয়ার বাদে আমি যখন অসুস্থ আমার তারা আগে গেছেন কেস দিয়ে রিপোর্টিং করেছে। আমি অনেক পরে নাই 1 লাখ কুটুম্ব আমি গেছি হসপিটাল থানা, তখন থেকে আমার লয়ে গেছে মেডিকেল থেকে আইতে অনেক রাইতে গেছে। আইয়া গরু তো হইলাম, গরু হওয়ার পরে আমার জলের যে কানেকশন যখন হলো সব সিঁড়ি ফালাইছেন, ফালাইয়া রাত্রে উঠিলাম কিন্তু বোধহয় 2-2:30টার সময়, কিন্তু খালি কুটুম কাটুম করেন। উঠিয়া তো দেখি আমি উঠেছি না শরীর বেদনার কারণে। আমার গরু আরো আত্মীয় মা আর আত্মীয় আইয়া রয়েছেন বেটি মানুষ, তারা গেছে আইয়া দেখুন তারা বেড় দিয়ে সকালে হইতে তারা 2-2:30টার সময় আমি মাটি ফেলাই আমার রাস্তা পিছনের যোগ্য আমি বানাইছিলাম, সামনে বন্ধ করার পরে পিছনের যোগ্য বানাইছি, যেগুলো তার কোনো অধিকার নাই, ওগুলো তারা বন্ধ করে দিয়েছেন। এখন সকাল থেকে আমি পুরোপুরি ডিসকানেক্ট। আমি যে গাড়ি মূল্য বাড়ি যেতাম তার কোনো লাইন নাই, আটিয়া বাড়িবার মতো লাইন নাই, দোকানে খরচ করার মতো এবার লাইন নাই। আমার এই অবস্থা রয়েছেন। এখন আমি প্রশাসনের কাছে এফআইআর কালকে করছি, তারা বলছেন রেজিস্টার করবা, তারা কাছে আমি ন্যায় বিচার খান চাই। আমার যে এই অবস্থা, আমার যে গৌরব বন্ধু করে দিচ্ছেন, আমার গড় পর্যন্ত বের দিলাইছেন, ওখান তার লাগে ন্যায় বিচার চাই। আমি কেন আজকে আর কাল করতে কিনা, আমি 75 বছর আগে থেকে কিন্তু রেকর্ড আছে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় বাজেট ও অ্যাডভান্টেজ আসাম নিয়ে সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। দেখুন বিস্তারিত। শিলচর দলীয় কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব কেন্দ্রীয় বাজেট ও অ্যাডভান্টেজ আসাম 02 প্রসঙ্গে বিভিন্ন বিষয় মিডিয়ার সামনে তুলে ধরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সুস্মিতা দেব জানান, দুটো ব্যাপার। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেট দিয়েছে, সেখানে বলা হয়েছে যে মিডল ক্লাস যারা 12 লক্ষর মধ্যে রোজগার করছে বছরে, ওদেরকে 80,000 টাকার বছরে একটা রিবেট দেওয়া হবে। 80,000 টাকা মানে 80,000 রুপিস, মানে পার মান্থ রুপিস 6,666। যারা বিজেপির নেতা মন্ত্রীরা আজকে এটা উল্লাস করছেন, আমি তাদেরকে বলতে চাই যে মূল্যবৃদ্ধি যেভাবে বেড়ে এসছে, যেদিন থেকে মোদী সরকার এসছে, এই জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, এই 6,500 টাকা কোনো ব্যাপারই না। এটা আমি মনে করি খুবই কম এবং কারোর কোনো লাভ হবে না। 2 নম্বর কথা আমি বলতে চাই,
যে অ্যাডভান্টেজ আসাম 2 যেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছেন, আমি এটার বিরোধিতা করব না, কারণ এটা গুজরাটেও হয়েছে বিজনেস সামিট, বাংলাও হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে, প্রত্যেকটা স্টেটের করার অধিকার আছে। কিন্তু প্রশ্নটা হলো যে 2018-তে যে অ্যাডভান্টেজ আসাম হলো, যখন সর্বানন্দ সোনোয়াল মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই 18 থেকে 25 পর্যন্ত মানে 7 বছরে অ্যাডভান্টেজ আসাম পার্ট 1 এর মাধ্যমে কি বাস্তবায়ন হয়েছে আসামে আজ পর্যন্ত কেউ জানে না। যারা বলছিল যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আসবে এবং 80,000 চাকরি মানুষকে দেওয়া হবে, আমরা দেখতে পেয়েছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিছু পেট্রোল পাম্প খুলেছে আর কিছু মোবাইলের দোকান দিয়েছে। এইটা যদি অ্যাডভান্টেজ আসাম পার্ট 1 এর অ্যাচিভমেন্ট থাকে, তো অ্যাডভান্টেজ আসাম পার্ট 2 কি হবে এটা বুঝতে বুঝতে বিধানসভার ইলেকশন চলে যাবে। আমি বরাকের ব্যাপারে বলতে চাই যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি হবে আর একটা টেকনোলজি পার্ক হবে। টেকনোলজি পার্কটা নতুন কিছু না, 2020 থেকে এটারই আলোচনা চলছে, এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি আনা হয়েছে যেখানে একটা পেপার মিল, একটা ইন্ডাস্ট্রি, একটা বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করে আজকে বরাককে একটা ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে। যে ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার মানুষ কাজ করত, সেটাকে বন্ধ করে দিয়ে 20 একর জমিতে টেকনোলজি পার্ক হচ্ছে আর যে কোনোখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে। কটা চাকরি হবে আমি বলতে পারবো না। এছাড়া আমি আসাম সরকারকে বলতে চাই, আজকে আপনারা 25,000 কোটি টাকার রাস্তা নীতিন গাডকারিজি গুয়াহাটির থেকে বায়া বারাপানি হয়ে 5 গ্রাম পর্যন্ত দিচ্ছেন। এটা যদি মানুষের সুবিধার জন্য দিতেন খুবই ভালো ছিল, এটা 5 বছর আগেই দেওয়া যেত। কিন্তু এখন এটা কেন দেওয়া হয়েছে? আমার কাছে যে খবর আছে, এটা মেঘালয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রির প্রেসারে এই রাস্তাটা হচ্ছে। আজকে মিয়ানমার আর থাইল্যান্ড ইত্যাদির সঙ্গে যদি ব্যবসা করতে হয়, আমাদের ওই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে 2020-এ ঘোষণা করেছিলেন সোনোয়ালজি, এই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা হচ্ছে না কেন? ওটা হলে ট্রাক টার্মিনাল হবে, ওটা হলে পোর্ট হবে, ওইটা হলে রাস্তা হবে, ওইটা হলে রেল কানেক্টিভিটি হবে, এটা হলে ওয়্যার হাউস তৈরি হবে। কিন্তু এটা আজ পর্যন্ত 5 বছর হয়ে গেল, না জমি অধিগ্রহণ হয়েছে আর না কোনো রকমের এই কাজে প্রোগ্রেস। সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ, শহীদ বন্ধে তীব্র উত্তেজনা, দেখুন বিস্তারিত। সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় রবিবার শহীদবন্ধে তীব্র উত্তেজনা দেখা দেয়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে উত্তেজিত জনতা শহীদবন্ধে জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এবং সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। রবিবার দুপুর 2টা নাগাদ শহীদবন্ধে জাতীয় সড়কে একটি মারুতির ধাক্কায় প্রাণ হারান যুবক আব্দুল জলিল বারভুইয়া। ঘটনায় আহত হন আলতাফ হোসেন চৌধুরী সহ আরো কয়েকজন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে প্রেরণ করা হয়। আজ সোমবার লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় বরখোলা জিপি অফিসে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছে। এই বিনামূল্যে শিবির সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত আয়োজিত হয়েছে। যেসব রোগীদের ছানি ধরা পড়েছে তাদের শিলচর লায়ন্স আই হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। অন্যান্য গুরুতর চক্ষু সমস্যার রোগীদেরকেও এই বিনামূল্যে শিবিরে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। এই সফল আয়োজনে ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষে উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, সন্দীপ শীল, শামসুল ইসলাম প্রমুখ। লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউ ও লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে আমরা বরখোলা জিপি অফিসে একটি ছানি শনাক্তকরণ তথা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি। খুব ভালো সাড়া পাওয়া গেছে। এখানে আমরা দেখলাম প্রায় 100 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে অনেকের ছানি ধরা হয়েছে। তবে যাদের ছানি ধরা হয়েছে আজকে আমরা এখান থেকে ওদের নিয়ে যাবো। আগামীকালকে লায়ন্স আই হসপিটালে ওদের অস্ত্রোপচার এবং অপারেশন হবে ফ্রিতে বিনামূল্যে, এবং আগামী পরশু আমরা আবার ওদেরকে পৌঁছে যাবো। সাথে অনেক পেশেন্টকে চশমাও প্রদান করা হয়েছে ফ্রিতে। এবং আজকে এই শিবিরকে সফলভাবে আয়োজনে আমাদের ইয়াসি বরখোলা অ্যাসেম্বলি কমিটি সহযোগিতা করেছে, আহ্বায়ক শিবুদাস ছিলেন। আমরা প্রত্যেক ব্যক্তিকে বরখোলা অঞ্চলের
তথা জিপি অফিসের কর্মকর্তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওরা আমাকে সুযোগ করে দেওয়ায় আজকে আমরা লায়ন্স ক্লাব শিক্ষা বেনিফিট এবং লায়ন্স শিক্ষা সেন্টারের উদ্যোগে যা সফলভাবে একটা চক্ষু শিবির আয়োজন করতে পেরেছি। দিল্লির উদ্দেশ্যে রওনা কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বরাকের প্রতিনিধিরা, দেখুন বিস্তারিত। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আগামী 4 ও 5 মার্চ যথাক্রমে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা ও শাহ অডিটোরিয়াম হলে জাতীয় অভিবর্তনের আয়োজন করা হয়েছে। উভয় কর্মসূচিতে যোগদান করতে রবিবার বরাক উপত্যকার 3 জেলার 15 জন সহ রাজ্যের 200 প্রতিনিধি গুয়াহাটি থেকে রওনা হয়েছেন। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক অজয় আচার্য জানান যে দেশের বর্তমান সরকার বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের লক্ষ্যে বিদ্যুৎ সংশোধনী বিল 2022 সংসদে পাস করাতে চাইছে। এই বিল আইনে পরিণত হলে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রের মতো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও কর্পোরেটদের হাতে চলে যাবে। ফলে বিদ্যুতের বিল বাজারের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পাবে এবং তা সাধারণ গ্রাহকদের নাগালের বাইরে চলে যাবে। এবার আসছি খেলার খবরে। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট সুরভি মালুগ্রামের সাথে দেশবন্ধু স্পোর্টিং এর খেলা হয়। এই খেলাতে সুরভি মালুগ্রামকে 5 উইকেটে হারিয়ে দেশবন্ধু স্পোর্টিং জয়ী হয়। আর শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের পরিচালনায় অষ্টম ফিক্সার ফর বরাক প্রিমিয়ার লিগ টি20 এর আজ 2টি খেলা হয়। প্রথম খেলাতে হারাঙ্গাজাও ইউনাইটেডকে 6 উইকেটে হারিয়ে গুয়াহাটি বুলস জয়ী হয়েছে। আবার দ্বিতীয় খেলাতে শ্রীভূমি সুপার কিংসকে 6 উইকেটে হারিয়ে সোনাই টাইটান্স জয়ী হয়েছে। बेहतरीन शॉट और बेहतरीन ड्राइव, 4 रन के लिए गेंद बाउंड लाइन के पार कलाई का इस्तेमाल करते हुए ड्राइव कर दिया गेंद को। करारा शॉट, 4 रन के लिए गेंद बाउंड लाइन के बाहर कदमों का इस्तेमाल कर आगे आए, गेंद के उछाल का फायदा उठाया। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।